শুভ সকাল সবাইকে। আজকের আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। নতুন এবং পুরাতন যারা আমাকে চিনেন তারা জানেন যে পুরাতন যারা জানেন যে ক্লাসের সিস্টেম আছে। কয়েকজন ভিডিওটা একটু অন করে রাখেন যেন আমি আপনার মুভমেন্ট দেখে সিদ্ধান্ত নিতে পারি যে আমি কন্টিনিউ করব না থামবো। আমরা আজকে হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম লেকচার। এটা একদম নতুন ব্যাচ। আছেন কেউ প্রথম লেকচার করেছেন? আছেন? একদম লেকচার 1। নমস্কার। বিশ্ব মানচিত্র পরিচিতি। আন্তর্জাতিক ক্লাসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 3টি স্লটে ভাগ করা হয়েছে। এক, এই মহাদেশ ভিত্তিক যে ক্লাসগুলো রয়েছে, মহাদেশ, দেশ, এই মহাসাগর, সাগর, উপসাগর যা কিছু আছে। 2, ইতিহাস ভিত্তিক যে আলোচনাগুলো আছে, সভ্যতা, যুদ্ধ, বিপ্লব, চুক্তি ভিত্তিক যে কথাবার্তাগুলো রয়েছে, চুক্তিগুলো রয়েছে, সেগুলি একটা অংশে ভাগ করেছি। আরেকটা অংশে রয়েছে আন্তর্জাতিক সংগঠন, অর্থাৎ যতগুলো সংগঠন রয়েছে সেই সংগঠনগুলি রয়েছে পরবর্তী অংশে। অর্থাৎ এই 3টি ভাগে ভাগ করেছি। লং কোর্স, যদি ধৈর্য সহকারে লেগে থাকেন, যারা অলরেডি আমার ক্লাস করছেন তারা জানেন, পুরাতন যারা রয়েছেন তারা অলরেডি 12টা ক্লাস করেছেন আমার। যদি ধৈর্য সহকারে লেগে থাকেন, আন্তর্জাতিকের প্রতি যে ভীতি, আন্তর্জাতিকের প্রতি যে ভয়, আন্তর্জাতিকের প্রতি যে অনীহা, এটি থাকবে না। একটি প্রিয় সাবজেক্ট হতে পারে আপনার আন্তর্জাতিক, যদি আপনি লেগে থাকেন আমার সাথে। আমরা স্লাইড শোর মাধ্যমে ক্লাস পরিচালনা করছি টোটালি। যদিও ক্লাসটি অনলাইনে হচ্ছে, আপনার আমার দেখা নাই, কিন্তু আমরা যে ক্লাস চালাচ্ছি তাতে আমার কাছেও মনে হচ্ছে না যে আপনারা অনেক দূরে, আবার আমার প্রাণপ্রিয় ভাই বোনদেরও মনে হয় না যে তারা অনেক দূরে। আমরা ক্লাসটাকে এতটাই এনজয় করি যে মনে হয় না আমরা সবাই কাছে আছি, সামনাসামনি বসেই অফলাইনের মতো করেই বা ক্লাসরুমের মতো করেই আমাদের ক্লাস কন্ডাক্ট হচ্ছে। হ্যাঁ, যদি সেই পরিবেশ এই নতুন ব্যাচের সাথে পুরাতন ব্যাচের ন্যায় তৈরি হয়, তাহলে আমরা উভয়ই লাভবান হব। আমি লাভবান হব, ক্লাস আনন্দ পাবো। আপনি লাভবান হবেন, আপনি ক্লাস করে আনন্দ পাবেন, বুঝবেন, উপকৃত হবেন। এই কয়েকটি বিষয় আপনার লাভ হবে। তাহলে আসেন, আমরা কি আনন্দের সাথে ক্লাস উপভোগ করতে পারবো? সবাই সহযোগিতা করবেন? তাহলে 5-10 জন, যে কয়জনের সম্ভব, ভিডিওটা অন রাখেন, যাদের পসিবল অন রাখেন। তাহলে আমি আপনার লেখার মুভমেন্ট দেখে আমি আমার কথা ডেলিভার করতে পারবো। ধন্যবাদ আয়ুব বাচ্চু। আপনার নামই আয়ুব বাচ্চু নাকি? হ্যাঁ, অনেকবার সালাম দিয়েছেন। আপনার নামই আয়ুব বাচ্চু নাকি আয়ুব বাচ্চুর ফ্যান, কোনটা? আচ্ছা, নামই আয়ুব বাচ্চু। ওকে, তাহলে আসেন আমরা শুরু করি। আমরা জানি যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি।
এক ভাগ হচ্ছে স্থল। সেই পানিতেই আজকে আমরা আগে নামবো, সেই পানি আমরা দেখব, যাব। লেকচার 1। আমরা একটা বৃত্ত দেখছি। আপনারা জানেন যে পৃথিবীটা কমলা লেবুর মতো। এক একজন এক এক কথা বলেছে। কেউ বলেছে থালার মতো। অটো হয়ে গেছে, স্লাইড স্লাইড অটো হয়ে গেছে। কেউ বলেছে থালার মতো, কেউ বলেছে নানানজন নানান কথা বলেছে। তা আমরা বোঝানোর সাথে যেভাবে শুরু করছি, একটা বৃত্ত দিয়েই শুরু করছি। যে যাই বলুক না কেন, পৃথিবীতে 360 ডিগ্রি, এ জায়গায় কিন্তু আমরা একমত, তাই না? যে পৃথিবী হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রিকে যদি আমরা পড়ি, আমরা যদি ভাগ করে নেই, তাহলে একটা দিককে আমরা উত্তর বলতে পারি, একটা দিককে আমরা দক্ষিণ বলতে পারি, একটা দিককে আমরা পূর্ব বলতে পারি, একটা পশ্চিম বলতে পারি। এই যে লক্ষ্য করেন, আমরা এই যে দেখতে পাচ্ছি অটো হয়ে যাচ্ছে। হুম, আচ্ছা। 1 মিনিট আমরা একটু অপেক্ষা করব। বোর্ড দেখা যাচ্ছে না, কি বলেন? ও আচ্ছা। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই একটা বৃত্ত। এটাকে আমরা উত্তর দিক লিখেছি, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে এটা মিডিল, মধ্য। আমরা যদি এটা বলি, এটা উত্তর পূর্ব, এটা দক্ষিণ পূর্ব, এটা দক্ষিণ পশ্চিম, এটা উত্তর পশ্চিম। দেখেন এতগুলো ভাগে ভাগ করা যায়। আমরা এতগুলো ভাগে ভাগ করতে পারি। আগে কনসেপ্টটা ক্লিয়ার হন। এদিকটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা মিডিল। উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম, এটা মিডিল। তাহলে আমরা পৃথিবীটাকে এক নজরে দেখি। আপনার বাসায় যে মানচিত্রটি রয়েছে, এরকম একটা মানচিত্র আপনার বাসায় রয়েছে। এর মানে আপনি যেভাবেই পড়েন না কেন, আমার ক্লাসে অন্ততপক্ষে আপনি একটা মানচিত্র সামনে রাখবেন। হ্যাঁ, একটা মানচিত্র রাখবেন। আমরা এক নজরে সারা পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। এই যে টোটাল মানচিত্রটায় একটা কালার বেশি দেখতে পাচ্ছেন সবাই। কমেন্টস এর মাধ্যমে জানাতে হবে কোন কালারটা বেশি দেখতেছেন। আই রিপিট, এই মানচিত্রে একটা কালার বেশি দেখতেছেন। কমেন্টস এর মাধ্যমে জানাতে হবে কোন কালারটা সবচেয়ে বেশি দেখতেছেন। ইয়েলো। ওয়াও, ম্যাক্সিমাম ইয়েলো দেখতেছেন। অল আর কালার ব্লাইন্ড।
ব্লাইন্ড। হ্যাঁ, আচ্ছা থাক, অনেক কমেন্টস হয়েছে। খেয়াল করেন এই কালারটা আমরা বেশি দেখতে পাচ্ছি, স্কাই বা পানির কালার আমরা দেখতে পাচ্ছি, এই কালারটা আমরা বেশি দেখতে পাচ্ছি। সমগ্র মানচিত্র জুড়ে বিশাল আকারে এই কালারটা আমরা দেখতে পাচ্ছি। আবার এই যে এই কালারটাই এই যে চিপা চাপার মধ্যে আমরা দেখতেছি, এই যে চিপার মধ্যে আপনারও মানচিত্রে দেখেন এরকম একটা কালার আছে, যে কালারটা সবচেয়ে বেশি রয়েছে, এবং এরকম চিপা চাপার মধ্য দিয়ে দেখেন এই যে কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটা হচ্ছে পানির কালার, ওয়াটার। এটাই হচ্ছে 4/3 পানির নমুনা। আর এই কালার ব্যতীত মানচিত্রে যা রয়েছে তা হচ্ছে আপনার, এই কালার ব্যতীত মানচিত্রে যা রয়েছে তা হচ্ছে স্থল। আপনার সামনে যে ম্যাপটি রয়েছে, যে মানচিত্রটি রয়েছে, ওই মানচিত্রে আপনার এরকম মেজর কালার ব্যতীত যে অংশগুলি রয়েছে তা হচ্ছে স্থল। আর মেজর কালার এই যেটা আপনার এক একজনের মানচিত্রে এক এক রকম দেওয়া, যেটা দেওয়া আছে সেটি হচ্ছে পানির কালার, পানি। তার মানে 4/3 পানি, 1 ভাগ স্থল। তার মানে আমরা বলতে পারি যে আমাদের 4/3 ক্লাস শেষ, কারণ আমরা পানি চিনি, সবাই পানি চিনি এখন। এই যে পানি, এই যে পানি, এই যে পানি, পানি 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 পানি, এই যে চিপায় চাপায় চিপায় চাপায় পানি, পানি চিনি। বলেন পানি চিনেন কিনা সবাই এখন? সবাই এখন পানি চিনেন কিনা? মাত্র একজন ভিডিও অন রেখেছে, আমাদের সেই আয়ুব বাচ্চু, বাকিরা গেল কই? ভিডিও অন না হলে ক্লাসটা আসলে জমে না। আপনি আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে ভিডিওটা অন রাখেন। আচ্ছা, কারণ প্রাণবন্ত মনে হয় না, মনে হচ্ছে যে একাই মঞ্চ নাটক করছি, দর্শক নাই, এমনই মনে হচ্ছে। মঞ্চ নাটক করা কিন্তু অনেক কঠিন কাজ। এমনি নাটকের চেয়ে মঞ্চে যে নাটক, যারা মঞ্চে নাটক করে, যে নাটকটা অনেক কঠিন কাজ। আমরা অফলাইনে যারা ক্লাস নিতে অভ্যস্ত, এই যে অনলাইনে যে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু অনেক কঠিন কাজ। কারণ কেউ নাই সামনে, সবাই অনলাইনে দেখতেছে আমাকে, আমি একা একা বক বক করতেছি। কিন্তু ভিডিওটা অন করে রাখলে কিছুটা হলেও এই কষ্টটা কমে যায়, অর্থাৎ এই যে একাকিত্ব ফিল, এটা কমে যায়। তো দেখেন, আমরা অন্তত পক্ষে এটা বুঝতে পেরেছি এখানে মহাদেশ রয়েছে। আমাদের মূলত আজকে মহাদেশের আলোচনা না, আমরা মহাদেশের আলোচনায় যাচ্ছি না। তো এখানে একটা মহাদেশ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই একটা আছে, এখানে একটা আছে, আমরা এই আলোচনায় যাচ্ছি না। আমরা আলোচনাটা একটু পানি নিয়েই করি, যেহেতু পানিতে নেমেছি সেহেতু মাছ ধরেই উঠি। প্রথমত আপনাকে যে আলোচনা আমি বলবো, আপনি আপনার খাতায় লেখেন মহাসাগর, খাতায় লেখেন মহাসাগর, শিরোনাম করেন মহাসাগর, লেখেন চতুর্দিকে বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলে। চতুর্দিকে বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলে। চতুর্দিকে বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলে। লেখেন পৃথিবীতে মহাসাগর 5টি। পৃথিবীতে মহাসাগর 5টি। এই 5টা লিখে ফেলেন: প্রশান্ত, আটলান্টিক, ভারত, দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগর, উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। লেখেন। এই 5টি মহাসাগরের নাম লেখেন।
ওকে, তাহলে প্রথমে যেটা লিখছেন এটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর, সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে প্রশস্ততম, সবচেয়ে দীর্ঘতম। তাহলে প্রশান্ত মহাসাগরের পাশে লেখেন পৃথিবীর বৃহত্তম, প্রশান্ত মহাসাগরের পাশে লেখেন পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম, বৃহত্তম, দীর্ঘতম, প্রশস্ততম, বৃহত্তম, দীর্ঘতম, প্রশস্ততম ও গভীরতম মহাসাগর। প্রশান্ত মহাসাগরের পাশে লিখবেন পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম, প্রশস্ততম ও গভীরতম মহাসাগর। প্রশান্ত মহাসাগরের পাশে এটি লিখবেন। লেখেন এটি দেখতে ত্রিভুজাকৃতির, ত্রিভুজাকৃতির, এটি দেখতে ত্রিভুজের মতো বা ত্রিভুজাকৃতির। পরীক্ষা আসবে নিম্নের কোন মহাসাগরটি দেখতে ত্রিভুজাকৃতির? আপনি উত্তর দিবেন প্রশান্ত মহাসাগর। এরপরে আটলান্টিক মহাসাগরের পাশে লেখেন সেকেন্ড লার্জেস্ট, দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। দ্বিতীয়, সেকেন্ড, দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। লেখেন এটি দেখতে ইংরেজি বর্ণ এস আকৃতির, এটি দেখতে ইংরেজি বর্ণ এস আকৃতির, ইংরেজি বর্ণ এস আকৃতির, এটি দেখতে ইংরেজি বর্ণ এস আকৃতির, এস এস এস। এরপরে লেখেন উত্তর মহাসাগরের পাশে লেখেন, অর্থাৎ শেষেরটা, এটার পাশে লেখেন এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর। উত্তর মহাসাগরের পাশে লেখেন এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর, এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর। উত্তর মহাসাগরের পাশে লিখবেন এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর। আসেন আমরা একটু মহাসাগরগুলো দেখি। আমরা সংক্ষিপ্ত তথ্য নিয়েছি, এখন একটু দেখি। প্রশান্ত মহাসাগর, ওয়াও, লক্ষ্য করেন এই যে এই কালারটা হচ্ছে পানির, অর্থাৎ এটা হলো প্রশান্ত মহাসাগর। আর এই কালারটা হচ্ছে মহাদেশের। আই রিপিট, এই নীল কালারটা হচ্ছে পানির, এই এই কালারটা হচ্ছে মহাদেশের। আবার এই যে পানি। এখন দেখেন একটু খেয়াল করেন, আমরা যদি প্রশান্ত মহাসাগরকে এইভাবে টানি তাহলে একটা ত্রিভুজের মতো হয়। আপনাদের প্রথমে লিখাইছি দেখেন ত্রিভুজাকৃতির, দেখেন অনেকটা ত্রিভুজের মতো কিনা? আচ্ছা, মিলল। এটা হলো নর্থ আমেরিকা, মানে উত্তর আমেরিকা মহাদেশ। এটা হলো সাউথ আমেরিকা মহাদেশ। এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশ। এটা হলো এশিয়া মহাদেশ। তাহলে দেখেন এই যে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ পৃথিবীর ক্ষুদ্রতম একটা মহাদেশ, আমরা মহাদেশের আলোচনা এখনো যাইনি। এই টোটালটাই প্রশান্ত মহাসাগরের ভেতরে, মানে মাঝে। কারণ একটু খেয়াল করেন এই অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশটা চারপাশ দিয়েই পানি, তার মানে এটা প্রশান্ত মহাসাগরের মাঝখানে। এখন অস্ট্রেলিয়ার এইদিকে উত্তর প্রশান্ত, এইদিকে দক্ষিণ প্রশান্ত,
এইদিকে পূর্ব প্রশান্ত, এইদিকে পশ্চিম প্রশান্ত। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এশিয়া মহাদেশ প্রশান্ত মহাসাগরের কোন দিকে অবস্থিত, আনসার প্লিজ। ওয়েস্ট, 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 ইয়েস। পশ্চিম, তবে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম। এখন আপনার কাছে যে মানচিত্রটা আছে সেই মানচিত্রের এই দিকে দেওয়া প্রশান্ত মহাসাগর, আবার এই দিকেও দেওয়া প্রশান্ত মহাসাগর। দেখেন আপনার কাছে যে মানচিত্রটা আছে, এর মানে হচ্ছে পৃথিবীটা তো আসলে যেভাবে দেখাচ্ছি এভাবে না, পৃথিবীটা তো গোল। আপনার মানচিত্রটা যখন আপনি দুইটা মানে পিছন দিয়ে কোনটা ভাঁজ করবেন, তখন দুই মাথা এক জায়গা হয়ে যাবে না? এক জায়গা হয়ে গেল মানে এই যে প্রশান্ত, এই যে প্রশান্ত, আমার ডান হাত বাম হাত দুটোই প্রশান্ত মহাসাগর। আমরা যখন দুটোকে এক করে দিলাম তখন একটা হয়ে গেল, একটা হয়ে গেল। হ্যাঁ, এটা ভুল বোঝার কোনো কিছু নাই। আপনার এশিয়ার এই দিকেও দেখবেন প্রশান্ত, আমেরিকার এই দিকেও দেখবেন প্রশান্ত। ঠিক আমরা সেখানে এটি দেখিয়েছি, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া। তাহলে প্রশান্ত মহাসাগর যদি বলা হয় কয়টি মহাসাগর, কয়টি মহাদেশ সংলগ্ন প্রশান্ত মহাসাগর, বা প্রশান্ত মহাসাগরের সাথে কয়টি মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগরের সাথে কয়টি মহাদেশ রয়েছে, তাহলে 1 2 3 4। অস্ট্রেলিয়া এর পশ্চিমে ভারত মহাসাগর দেখাচ্ছে আমার মানচিত্রে। অস্ট্রেলিয়ার পশ্চিমে ভারত মহাসাগর, অস্ট্রেলিয়ার পশ্চিমে না, অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিম কিছু অংশ জুড়ে আছে, আমরা একটু পরে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। আমরা জাস্ট এটাকে দেখিয়েছি। আপনি আপনার অস্ট্রেলিয়া মহাদেশটা চারপাশ দিয়ে প্রশান্ত মহাসাগর আছে কিনা এটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। একটু অপেক্ষা করেন, দেখেন। প্রশান্ত মহাসাগর সম্পর্কে আরো কিছু তথ্য লিখে নেই আমরা। অলরেডি লিখাইছি, যেটা লিখছেন সেটা দরকার নাই, এই লাইনটা লিখে নেন। গ্রেট ব্যারিয়ার রিফ এই মহাসাগরে অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফ এই মহাসাগরে অবস্থিত। রিফ হচ্ছে স্থলভাগের কোনো একটা অংশ ক্রমশ সরু হয়ে, এটা পরে পড়াবো, এমনি বলছি, এখন লেখার দরকার নাই। স্থলভাগের কোনো একটি অংশ ক্রমশ সরু হয়ে যে অংশটি সমুদ্রে পতিত হয় ওই অংশকে রিফ বলে বা অন্তরীপ বলে। আবারও বলছি, স্থলভাগের যে অংশ ক্রমশ সরু হয়ে সাগরে পতিত হয় ওই অংশকে রিফ বলে। তাহলে গ্রেট ব্যারিয়ার রিফ, আমরা এই রিফটি কোথায় অবস্থিত? এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি আমরা মনে রাখবো। এগুলো আপনাদের লিখাইছি, শেষের লাইনটা লিখবেন। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা 11,033 মিটার বা 36,199 ফুট। শেষ লাইনটা লিখবেন, আর কিছু লিখবেন না। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ, এর গভীরতা 11,033 মিটার বা 36,199 ফুট। এখন এটা কেন এখানে এনেছি মারিয়ানা ট্রেঞ্চ? কারণ মারিয়ানা ট্রেঞ্চ এই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাহলে লিখে রাখেন, এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে প্রশান্ত মহাসাগরে
অবস্থিত। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা 11,033 মিটার বা 36,199 ফুট। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। একটু খেয়াল করেন, আমরা এই যে চিত্রটি দেখতেছি ক্রমশ শুরু হয়ে, দেখেন এই যে সাগরে পতিত হয়েছে, এটা রিপ। এটা অরিজিনালি গ্রেট ব্যারিয়ার রিপ, যেটি একটু আগে আপনাদেরকে পড়িয়েছি। অর্থাৎ এই যে দেখেন ক্রমশ শুরু হচ্ছে, শুরু হয়ে এই পতিত হলো, এটাই রিপ, গ্রেট ব্যারিয়ার রিপ। এটা সোয়াস অফ নো গ্রাউন্ড, সরি, এক্সট্রিমলি সরি, এটা মারিয়ানা ট্রেঞ্চ। সোয়াস অফ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরে, এটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, এটাই পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। আমরা মারিয়ানা ট্রেঞ্চটাকে আবার দেখতে পাচ্ছি। এই যে অফলাইনে হলে এভাবে দেখানো সম্ভব হতো না, কিন্তু অনলাইনে সুবাদে কিন্তু সম্ভব হলো। নেক্সট আপনাদেরকে আটলান্টিক মহাসাগর লিখিয়েছি। এই হলো আটলান্টিক মহাসাগর। আমরা যদি এটাকে এভাবে টানি, এই এই তাহলে এস এর মতো হয়। এই যে এই 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 এস এর মতো হয়েছে। তাহলে আটলান্টিক মহাসাগর দেখতে ইংরেজি বর্ণ এস এর মতো। এটা উত্তর আটলান্টিক, এটা দক্ষিণ আটলান্টিক। অর্থাৎ আটলান্টিক দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উত্তর আটলান্টিক, একটা দক্ষিণ আটলান্টিক। এখানে 10 ডিগ্রি একটা চ্যানেল আছে, এই চ্যানেলের উপরে উত্তর আটলান্টিক, নিচে দক্ষিণ আটলান্টিক। অর্থাৎ আটলান্টিক 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিভক্ত। আটলান্টিক মহাসাগর হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিভক্ত। অর্থাৎ এখানে যে মেজারমেন্ট করা হয়েছে উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিককে, সেটা 10 ডিগ্রি চ্যানেল দ্বারা। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। তথ্যগুলো আমরা লিখেছি অলরেডি, আপনি শুধু এইটুকু লিখবেন, এর গভীরতম স্থানের নাম পুয়ের্তো রিকা। দ্বিতীয় লাইনটা লিখবেন, মিডিলের লাইনটা আটলান্টিক মহাসাগরের পাশে লেখেন, এর গভীরতম স্থানের নাম পুয়ের্তো রিকা। পুয়ের্তো রিকা বা পুয়ের্তো রিকা। ভারত মহাসাগর, এই হলো অস্ট্রেলিয়া মহাদেশ। এইটুকু হলো ভারত মহাসাগর। এইটা প্রশান্ত, এটাও প্রশান্ত, এখানেও প্রশান্ত আছে। আর এখানে ভারত মহাসাগরও আছে, এটাও ভারত মহাসাগর, আবার এটাও প্রশান্ত মহাসাগর। অর্থাৎ এই যে অস্ট্রেলিয়া মহাদেশ শুধু এইটুকু না, এটা একটা অস্ট্রেলিয়ার দেশ, এদিকে আরো আছে, বিচ্ছিন্ন অবস্থায় আরো আছে। এটা স্পষ্ট না মানচিত্রে, আপনার মানচিত্রে দেখেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে। এটা হলো ভারত মহাসাগর। এখানে ভারত, এই যে এই দেশটার নাম হলো ভারত, এই যে এটার নাম শ্রীলঙ্কা। আমরা আস্তে আস্তে দেখাবো।
দেখেন, নাজনিম সুলতানা আগের কোন সিলেক্টটা? দেখেন, হ্যাঁ, পুয়ের্তো নামে একটা দেশ আছে। এর গভীরতম স্থানের নাম সুন্ডা ট্রেন্স। ভারত মহাসাগরের পাশে লেখেন। এর গভীরতম স্থানের নাম সুন্ডা ট্রেন্স। আরব সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, এডেন উপসাগর এই মহাসাগরে অবস্থিত। দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগর। এটা ভুল আছে, আমরা এটা পরবর্তীতে দেখাবো। এই চিত্রটা ইয়ে আসে নাই, স্পষ্ট আসে নাই, এটা আমরা পরে দেখাবো। হ্যাঁ, আর্কটিক বা উত্তর মহাসাগর। দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগরে পড়ার মতো তেমন কিছু নাই, এটা আমরা পরবর্তীতে দেখাবো। এটা হলো আর্কটিক। এই যে যে সাদা অংশ দেখতেছেন, এটা আর্কটিক। এটা এই যে এই পর্যন্ত আসছে, গ্রিনল্যান্ড, ডেনমার্ক, এই যে ডেনমার্ক রয়েছে এই পর্যন্ত আসছে। এদিক থেকে এই যে নর্থ পোল পর্যন্ত চলে গেছে। এই এটা হলো উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর। এটাই পৃথিবীর মূলত ক্ষুদ্রতম মহাসাগর। এর গভীরতম স্থানের নাম ইউরেশিয়ান বেসিন। ইউরেশিয়ান বেসিন। এর গভীরতম স্থানের নাম ইউরেশিয়ান বেসিন। এর মধ্য দিয়ে আমরা 5টি মহাসাগর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। তবে ক্লাসগুলি এমনভাবে সাজানো হয়েছে, আরো অনেক আলোচনা আসবে পর্যায়ক্রমে। হ্যাঁ, পর্যায়ক্রমে আমাদের এই আলোচনাগুলি আসবে। আমরা মহাসাগরের পর চলে যাচ্ছি সাগরের কাছে, সাগরের বুকে চলে যাচ্ছি। ওয়াও, কার না মন ছুটে যায় সাগরের পাড়ে? সবারই তো মন ছুটে যায়, তাই না?
আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দক্ষিণ চীন সাগর। শিরোনাম করেন দক্ষিণ চীন সাগর। এটা মূলত এই অংশটা দক্ষিণ চীন সাগর। লেখেন এটি পৃথিবীর দীর্ঘতম সাগর বা বৃহত্তম সাগর। লেখেন এটি পৃথিবীর বৃহত্তম সাগর। আচ্ছা, সাগরের সংজ্ঞাটা একটু লেখেন প্রথমে। সরি, লেখেন তিন দিকে বা চারদিকে বিস্তীর্ণ জলরাশি। তিন দিকে বা চারদিকে বিস্তীর্ণ জলরাশি, কিন্তু মহাসাগরের তুলনায় ছোট। তিন দিকে বা চারদিকে বিস্তীর্ণ জলরাশি, কিন্তু মহাসাগরের তুলনায় ছোট, তাকে সাগর বলে। তিন দিকে বা চারদিকে বিস্তীর্ণ জলরাশি, কিন্তু মহাসাগরের তুলনায় ছোট, তাকে সাগর বলে। তাহলে পৃথিবীর বৃহত্তম সাগরের নাম কি? দক্ষিণ চীন সাগর, মনে থাকবে। এখন শিরোনাম করেন ভূমধ্য সাগর। দেখতেও পাচ্ছি এটা ভূমধ্য সাগর। এটা ইউরোপ মহাদেশ, এটা আফ্রিকা মহাদেশ। ইউরোপ আর আফ্রিকার মাঝখানে যে মহাদেশ, যে মহাসাগর, যে সাগরটি রয়েছে, এটি হলো মূলত এই দুই মহাদেশকে পৃথক করেছে এই সাগরটি। এটা পৃথিবীর প্রশস্ততম সাগর। লিখে রাখেন, এটি পৃথিবীর প্রশস্ততম সাগর। ক্লাসগুলি এমন ভাবে সাজানো হয়েছে, আপনি যদি এখন ভূমধ্য সাগর না চিনেন, পরবর্তী ক্লাস করতে আপনার কষ্ট হবে। কারণ আমি এখন এই যে বৃহৎ অংশ পড়াচ্ছি, এরপরে ভেতরে ঢুকে যাব ক্রমান্বয়ে। শোভনচন্দ্র, আর কোনো পার্থক্য নাই। পার্থক্য এই ছোট বড় সাইজেরই। তবে মহাসাগর চারদিকে বিস্তীর্ণ হয়, সাগর চারদিকে বিস্তীর্ণ নাও হইতে পারে, তিন দিকেও হইতে পারে। তবে তিন দিকে বিস্তীর্ণ মহাসাগর হয় না, এইটুকুই পার্থক্য। আশা করি শোভনচন্দ্র বুঝাইতে পেরেছি। দেখেন, আমি আমি যে কথাটি বলেছি আপনাদেরকে আবারও বলি, আপনি যদি এটি এখন না চিনেন, পরবর্তী ক্লাস করতে আপনার কষ্ট হবে। কারণ আমরা এখন এটা দেখলাম, চিনলাম, এরপরে এখানে ভেতরে ঢুকবো। এই যে ইতালি আছে, এরকম ভেতরে ঢুকবো। অতএব এই যে মেজর গুলো আমি যে চেনাচ্ছি, এইগুলো কিন্তু ভালো করে চিনতে হবে। দেখেন, ক্যারিবিয়ান সি, ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর। মূলত ক্রিস্টোফার কলম্বাসকে ভারত মহাসাগরের, ভারতে আসা জলপথ আবিষ্কার করতে দেওয়া হলো। সে দিক ভুল করে চলে গেল এই ক্যারিবিয়ান সাগরে এবং আবিষ্কার করলো আমেরিকা। 1492 সালের কথা বলছি। এই সেই ক্যারিবিয়ান সাগর, যে সাগরের তীরে অনেকগুলো দেশ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আপনাদেরকে আমরা পড়াবো কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, বেলিজ, মেক্সিকো, হ্যাঁ, তারপরে জ্যামাইকা, হাইতি, ডোমিনিকান রিপাবলিক, পুয়ের্তো রিকো, এগুলো আমরা পরে পড়াবো। এখন আমরা ওগুলো যাচ্ছি না, আমরা এখন বুঝাইতে চাচ্ছি এটা হলো ক্যারিবিয়ান সাগর। আর এটা আপনাদের সামনে আনার অন্যতম কারণ হচ্ছে এটা পৃথিবীর গভীরতম সাগর। তাহলে লেখেন, পৃথিবীর গভীর
পৃথিবীর গভীরতম সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর। বাল্টিক সাগর। এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত, এটাই বাল্টিক সাগর। বাল্টিক সাগর কোন মহাসাগরে অবস্থিত? ইউরোপে অবস্থিত। এটাই পৃথিবীর ক্ষুদ্রতম সাগর। এটা ইউরোপে অবস্থিত। এটি পৃথিবীর ক্ষুদ্রতম সাগর। তাহলে আমরা মহাসাগর দেখলাম, সাগর দেখলাম, এবং মেজর গুলো আমরা একটু চিনলাম। আরো অনেক আছে, সাগরের অভাব, আরো আরো অনেক সাগর রয়েছে, কিন্তু আমরা সবগুলি পড়বো না, বা ক্রমান্বয়ে অনেকগুলি পড়া হয়ে যাবে। যখন আমরা প্রণালী পড়ব তখন আরো অনেক সাগরের সাথে পরিচয় হবে। আপাতত সাগরের আলোচনা এই পর্যন্তই। আমরা এখন আলোচনায় যাচ্ছি উপসাগর। এটা কিন্তু আবার আমি না, ভুল বুঝেন না। উপসাগর। প্রথমেই লেখেন, তিন দিকে স্থল, একদিকে জল। তিন দিকে স্থল, একদিকে জল থাকলে তাকে উপসাগর বলে। তবে তবে চারদিকে স্থল বেষ্টিত উপসাগরও হতে পারে। সাধারণত তিন দিকে স্থল, একদিকে জল থাকলে তাকে উপসাগর বলা হয়। তবে চারদিকে স্থল বেষ্টিত উপসাগরও হতে পারে। লেখেন গালফ, GULF, গালফ, GULF, গালফ। গালফ লেখেন আয়তনে বৃহদাকার উপসাগরকে গালফ বলে। আয়তনে বৃহদাকার উপসাগরকে গালফ বলে। এরপরে লেখেন বে, BAY। দেখেন আয়তনে ক্ষুদ্রতম উপসাগরকে বে বলে। আয়তনে ক্ষুদ্রতম উপসাগরকে বে বলে। এখন আচ্ছা, আবার রিপিট করছি। তিন দিকে স্থল, একদিকে জল থাকলে সাধারণত তাকে উপসাগর বলে। তবে চারদিকে স্থল বেষ্টিত উপসাগরও হতে পারে। আয়তনে বৃহদাকার উপসাগরকে গালফ বলা হয়, GULF। আর আয়তনে ক্ষুদ্রতম উপসাগরকে বে বলা হয়। আমাদের স্লাইডে দেখতে পাচ্ছেন মেক্সিকো উপসাগর, শিরোনাম করেন মেক্সিকো উপসাগর।
লেখেন গালফ হিসেবে এটি পৃথিবীর বৃহত্তম উপসাগর। গালফ হিসেবে এটি পৃথিবীর বৃহত্তম উপসাগর। এই যে দেখতে পাচ্ছেন গালফ অফ মেক্সিকো, এই অংশটা হলো যুক্তরাষ্ট্রের। এই যে ক্রিম কালার অংশটা দেখছেন এটা হলো মেক্সিকোর, এটা হলো মূলত মেক্সিকো রাষ্ট্র, এটা হলো যুক্তরাষ্ট্র, এটা হলো মেক্সিকো গালফ, গালফ অফ মেক্সিকো। এটা দেখাচ্ছে এই যে এদিকে স্থল, এদিকে স্থল, এই যে একদিক দিয়ে বের হয়ে গেছে। ক্যারিবিয়ান সির পাশ দিয়ে বের হয়েছে, এটা ক্যারিবিয়ান সি। একটু আগে ক্যারিবিয়ান দেখিয়েছি না, এখান দিয়ে বের হয়ে গেছে। অর্থাৎ এটা গিয়ে কোথায় মিশছে? ক্যারিবিয়ান সাগরে গিয়ে মিশছে। অর্থাৎ মেক্সিকো গালফ কোথায় গিয়ে মিশলো? ক্যারিবিয়ান সাগরে গিয়ে মিশলো। বাস হয়ে গেল। তাহলে আমরা মেক্সিকো উপসাগরটা দেখলাম। বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। এই দেখেন এটা, এটা এশিয়ার বৃহত্তম উপসাগর, বে হিসেবে পৃথিবীর বৃহত্তম উপসাগর। লেখেন এশিয়া তথা, লেখেন বে হিসেবে, বে হিসেবে এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম উপসাগর। এর মধ্য দিয়ে আমাদের সংক্ষিপ্ত উপসাগরের আলোচনা শেষ হলো। আমরা এখন আলোচনা করব খাল। যারা গ্রামে বড় হয়েছেন তারা নিশ্চয়ই খাল চিনেন। গ্রামে, আচ্ছা গ্রামে বড় হয়েছেন কারা দেখানোর দরকার নাই, শহরে কারা বড় হয়েছেন এটা দেখি, তাহলে গ্রাম বের হয়ে আসবে। শহরে কারা বড় হয়েছেন? গ্রামে খুব একটা যান না। গ্রামে, আচ্ছা চট্টগ্রামে, ও চট্টগ্রামে, ওটা তো গ্রাম। আমি জেলা শহরে, যশোর টাউনে, আচ্ছা ঢাকাতে। সাবিয়া তো সাঁতারও জানে না তাহলে। ঢাকায় যারা বড় হয়েছে, আচ্ছা আচ্ছা ওকে। সাভার শহর না গ্রাম? এখন তো শহর হয়ে গেছে, আসলে এখনো গ্রাম। শহর বললো এখনো সাভার গ্রামই। হ্যাঁ আমি তো বুঝছি, ঢাকায় বড় হয়েছেন সাঁতার পারেন না, এটা তো আমি বুঝছি। এ তো মানে বোঝাই যাচ্ছে, পারবেন কেমনে? আমরা তো মনে করেন গ্রামে বড় হয়েছি, সেই গাছের মগডাল থেকে আমরা লাফ দিয়েছি, পানির মধ্যে গিয়ে পড়ছি, সেই সকালবেলা নদীতে নামছি, দুষ্টুমি করতে করতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে কাটতে 3-4 ঘন্টা চলে গেছে, এপার থেকে ওপার আমরা সাঁতার শিখেছি, প্রকৃতির নিয়মেই আমরা শিখে ফেলছি। আপনাদের এই সুযোগ হয়নি, যারা শহরে বড় হয়েছেন তারা এদিক থেকে অনেকটাই পিছিয়ে। আচ্ছা প্রীতি ঢাকায় বাট সাঁতার পারে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসলে কি মানে সাঁতারটা আসলে জেনে রাখা উচিত। হুম, সাঁতারটা জানা উচিত, এটা আত্মরক্ষায় জানা উচিত।
মাঝে মাঝে দেখি পুকুরে পড়ে মানুষ মারা গেছে, অনেক বড় ছেলে মেয়ে পুকুরে পড়ে মারা গেছে, অনেক বড় মেয়ে। এটা আসলে দুঃখজনক বিষয়। পুকুরে পড়ে মারা গেছে। ইউ জানার ইচ্ছা খুব। আচ্ছা, অবশ্যই সাঁতার শিখে নেন, যদি সম্ভব হয় শিখে নেন। তবে ইউটিউব দেখে শিখলে কিন্তু হবে না। অনেকে আর ভাববে দেখে ইউটিউবে সাঁতার শিখে নেই, লাভ নাই, কিন্তু প্র্যাকটিক্যাল শিখতে হবে। স্যার হাইড্রোফোবিয়া আছে আমার, এখন কি করা যায়? আচ্ছা ঠিক আছে, এমনি বললাম আর কি। আহ, বিষয়টা হচ্ছে শিখে নেওয়া উচিত। যাই হোক, খাল মানে দেখতে পাচ্ছেন দুই ধার, খালের একটা দুই ধার দেখছি আমরা, এপার আর ওপার। এই যে সরু একটা জলরাশি দেখছি, অনলাইনে সাঁতার আমি কিভাবে শিখাবো রে ভাই? সাঁতার প্র্যাকটিক্যাল বিষয়ে, অনলাইনে ওপার আছে। এটা আমরা যদি গ্রামের খালের কথা চিন্তা করি, তাহলে নদী থেকে খালটা কেটে এনে যেটাকে বলে শস্যর ক্ষেত, ওখানে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? ধরেন এখানে নদী আছে আর এখানে মনে করেন শস্যর ক্ষেত আছে। এটা দেওয়া হয়েছে কেন? পানি সেচ দেওয়ার জন্য, ফসল উৎপাদনের জন্য। এই কারণে বলে খাল কেটে কুমির আনছে। কারণ আপনার বাড়ি হলো এই, আর খাল হইলো এই, খাল না কাটলে কুমির নদীর থেকে আসতে পারতো না। কুমির এখন এইখানে চলে এসেছে। তাহলে এই যে বাড়ি, এই যে কুমির, তাহলে খাল কেটে কি কুমির আনা হয়ে গেছে না? এই জন্য বলছে খাল কেটে কুমির আনছে। আচ্ছা, 6 ফুট 4 ইঞ্চি। আপনার উচ্চতা 6 ফিট 4 ইঞ্চি নাকি পুকুরে? আপনি 6 ফুট 4 ইঞ্চি কিনা এটা বলেন। অনলাইন হইলে আমিও ভর্তি হইতাম। এ ভাই, অনলাইনে কেমনে সাঁতার শিখাবো বলেন? এরকম এরকম দেখাইতে পারলাম যে এরকম এরকম করেন, কিন্তু শেখাবো কেমনে রে ভাই? অফলাইনে শেখাবো, অফলাইনে। ঠিক আছে, অফলাইনে আসেন। এবার আসেন, তাহলে আমরা মূলত আপনার বাড়ির পাশের খাল দেখাবো না, বাড়ির পাশের খাল চেনাবো না, পরিচয় করাই দিব। আমরা প্রথমেই যে খালের কাছে যাচ্ছি, এটা, আহা এটা, সরি, খাল, সুয়েজ খাল। আমরা প্রথমে যে খালটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে সুয়েজ খাল। শিরোনাম করেন সুয়েজ খাল। শোভনচন্দ্র 6 ফুট, কি বলেন? আমাদের দেশে 6 ফুট 4 ইঞ্চি লোক আছে? আপনি থাকেন কোথায় ভাই? থাকেন, লেখেন না। যদিও আমি আপনার পাশে গিয়ে দাঁড়াইতে কষ্ট হবে আমার। ঝালকাঠি, ঢাকায় আসলে ফোন দিয়েন ভাই। এত হাইট কিভাবে? মাই গড। দেখেন, এটা হলো আফ্রিকা মহাদেশ, এটা হলো লোহিত সাগর। আমরা এগুলো পরে চিনবো, এটা এডেন উপসাগর। এই যে যে অংশটা দেখতেছেন, এই যে একটু আগে ভূমধ্য সাগর দেখিয়েছি, এটা হলো ভূমধ্য সাগর। এই লোহিত সাগর থেকে ভূমধ্য সাগরে গিয়ে মিশছে সুয়েজ খাল। তাহলে প্রথমেই লেখেন এটি লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। দেখি আপনার একটু ভিডিওটা অন করেন তো শোভন, সবাই দেখি আমরা একটু। এটি লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। শোনেন, এগুলো দৈর্ঘ্য প্রস্থ এক এক বইয়ে এক এক রকম লেখা, আমি যেটা দিব এটা পড়বেন, এটা অথেন্টিক। লেখেন দৈর্ঘ্য 164 কিলোমিটার, দৈর্ঘ্য 164 কিলোমিটার।
শোভন চন্দ্র, দেখতে পাচ্ছি না আপনাকে, একটু দাঁড়ান না। আচ্ছা, আমরা শোভনকে দেখতে পাচ্ছি, 6 ফুট 4 ইঞ্চি শোভনকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন তো বোঝা যাবে না আসলে কতটুকু লম্বা। আপনি একটা কাজ করেন, শুয়ে পড়েন, আমরা শোয়া অবস্থায় আপনার উচ্চতা মাপি। কি আর করব বলেন। যাই হোক, বোঝা যাচ্ছে আপনি অনেক লম্বা। আহ একটু ব্যাকে গিয়ে দাঁড়ান, আর একটু পিছনে গিয়ে দাঁড়ান। এমনিতে না, বিলিভ বা বিলিভ, অবিশ্বাস বিশ্বাসের জন্য না, আমার কিউরিসিটি জেগেছে। আমার জানা নাই আসলে আমাদের দেশে 6 ফুট 4 ইঞ্চি মানুষ আছে, এটা আমার আসলে জানা নাই। আমি 6 ফুট 1 2 পর্যন্ত দেখেছি। আচ্ছা, আপনার সাথে সাক্ষাৎ হবে, হ্যাঁ, আপনার সাথে সাক্ষাৎ হবে কনফার্ম। ওকে, থাক, কষ্ট দিলাম ভাই। দেখেন, তাহলে 164 কিলোমিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ, 10 মিটার গভীরতা। 164 কিলোমিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ, 10 মিটার গভীরতা। লেখেন, এটি 1859 সাল থেকে 1859 সাল থেকে মিটারে আর দৈর্ঘ্য কিলোমিটারে। লেখেন, এটি 1859 সাল থেকে 1869 সাল পর্যন্ত সুয়েজ খাল কমিটি খনন করে। এটি 1859 সাল থেকে 1869 সাল পর্যন্ত সুয়েজ খাল কমিটি এটি খনন করে। দেখেন, 1869 সালে এটি চালু হয়। 36তম বিসিএস এর কোর্সেন, এটি পাশে লিখে রাখতে পারেন, 36 বিসিএস। 1869 সালে এটি চালু হয়। লেখেন, 1956 সালে মিশর এটিকে জাতীয়করণ করে। 1956 সালে মিশর এটিকে জাতীয়করণ করে। এর ফলে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়। সেকেন্ড সেকেন্ড আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়। এর ফলে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়। এর ফলে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়। লেখেন, 1967 সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের কারণে 1967 সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের কারণে এটি বন্ধ করে দেওয়া হয়। 1967 সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের আরেক নাম হচ্ছে 6 দিনের যুদ্ধ, লিখতে পারেন। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের আরেক নাম হচ্ছে 6 দিনের যুদ্ধ। এর কারণে এটি বন্ধ করে দেওয়া হয়।
1975 সালে পুনরায় চালু হয়? 1975 সালে পুনরায় চালু হয়। লেখেন, এটি জাতীয়করণের সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন। এটি জাতীয়করণের সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আবদেল নাসের। এটি জাতীয়করণের সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আবদেল নাসের। জামাল আবদেল নাসের। ওকে সুমাইয়া, লেখেন, দৈর্ঘ্য 164 কিলোমিটার, প্রস্থ 40 মিটার, গভীরতা 10 মিটার। এটা আপনি এক এক বইতে এক এক রকম পাবেন, বিভ্রান্ত হবেন না। এটাই পরীক্ষায় অপশনে থাকবে, ডিপার্টমেন্টের বইয়ে যা আছে সেটাই অপশনে থাকবে। নামের স্পেলিং হচ্ছে জামাল আবদেল নাসের। উম্মে সালেহা। উম্মে সালেহা হচ্ছে, কি বলেছেন? ও দীপন বলেছেন। আচ্ছা, প্রথম থেকেই পড়ি। মিরাজ বলেছেন খালের ডেফিনেশন কি? খাল হচ্ছে দুই দিকে স্থল বেষ্টিত সরু জলাভূমি। লিখতে হবে না ডেফিনেশন, বুঝে নেন। দুই দিকে স্থল বেষ্টিত সরু জলাভূমি। এটা কি লার্জেস্ট ক্যানেল? একটু অপেক্ষা করেন দীপন দত্ত এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ লাইনটা, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে 1948 সালে। আমরা 56তে বলছি দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ, 67তে বলছি তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। সেকেন্ড ওয়ারটা 6 দিনের না, থার্ড। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ, থার্ড আরব ইসরায়েল ওয়ার, 6 দিনের যুদ্ধ। তার মানে এখন কি মিশরের জাতীয়করণই আছে? হ্যাঁ, এখন মিশরের জাতীয়করণই আছে। সুমাইয়া, ওয়েলকাম। আর কোনো প্রশ্ন? এবার বলি, এই যে খাল, এই খালগুলো হচ্ছে কৃত্রিম, খনন করা হয়। খালগুলো হচ্ছে কি? কৃত্রিম, খনন করা হয়। কৃত্রিম খাল হিসেবে পৃথিবীর বৃহত্তম খাল হচ্ছে সুয়েজ খাল। আমার কথা বুঝতে পেরেছেন? কৃত্রিম খাল হিসেবে পৃথিবীর দীর্ঘতম বা বৃহত্তম খাল হচ্ছে কোনটা? সুয়েজ খাল। 1967 সালের লাইনটা, অরণ্যা শ্রাবণ। আচ্ছা, লেখেন, 1967 সাল বা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের কারণে এই খালটি বন্ধ করে দেওয়া হয়। 1975 সালে পুনরায় চালু করা হয়। 1967 সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ বা 6 দিনের যুদ্ধের কারণে খালটি বন্ধ করে দেওয়া হয়। 1975 সালে খালটি পুনরায় চালু করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। পানামা খাল।
লেখেন পানামা খাল। আমরা একটা রাষ্ট্র দেখতে পাচ্ছি পানামা। মূলত এই খালটা পানামার এখান দিয়ে গেছে, এটাও প্রশান্ত, এটা আটলান্টিক। এখন পানামার হিস্টোরিটা আমরা একটু লিখি, আগে শুনি, লেখার দরকার নাই, যেগুলো লেখার দরকার আমি বলে দিব লিখবেন। 15 শতকের দিকে ফরাসিরা এটি খনন করা শুরু করে। এটা জঙ্গল ছিল, জঙ্গল। মশার কামড়ে প্রায় 21,000 শ্রমিক মারা যায়, যার কারণে এই খাল আর খনন করতে চায় না, ফরাসিরা ব্যর্থ হয়। 1700 সালের দিকে স্প্যানিশরা এই খাল খনন করা শুরু করে। 6,000-এর মতো শ্রমিক অসুস্থ হয়ে মারা যায়। স্প্যানিশরা আর এই খাল খনন করতে চায় না। এরপর দীর্ঘদিন আর এই খাল খনন করার চিন্তা কেউ করে নাই। 1900 সালের দিকে এসে যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র এই খালটি খনন করার উদ্যোগ গ্রহণ করে। তো খালটি এখান দিয়ে নিবে, এটা ছিল কলম্বিয়ার, এই যে দেখতে পাচ্ছেন কলম্বিয়া, এটা হচ্ছে কলম্বিয়ার। কলম্বিয়া বাধা প্রদান করে, কলম্বিয়া বাধা দিলে এই খালটি খনন করা থেমে যায়। যুক্তরাষ্ট্র টেকনিক্যালি 1903 সালে এখানে একটা বিপ্লব ঘটায়, কলম্বিয়ার মধ্যে অভ্যন্তরীণ একটা বিপ্লব ঘটাইয়ে একটা রাষ্ট্রের জন্ম দেয়, সেই রাষ্ট্রের নাম হচ্ছে পানামা। তাহলে পানামা রাষ্ট্রের জন্ম কে দিল? যুক্তরাষ্ট্র। এবার পানামার উপর দিয়ে খাল নিবে, এই বিষয়ে আর বাধা রইল না, অর্থাৎ বাধা দেওয়ার আর কেউ রইল না। তখন যুক্তরাষ্ট্র এই খালটা 1904 সালে খনন করা এবং 1913 সালে খালটি খনন করা শেষ করে। তাহলে লেখেন এটি যুক্তরাষ্ট্র, এটি যুক্তরাষ্ট্র 1904 সালে এটি যুক্তরাষ্ট্র 1904 সালে খনন করা শুরু করে। 1913 সালে শেষ করে, খনন কাজ শেষ করে। 1913 সালে খনন কাজ শেষ করে। 1914 সালে এটি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। 1914 সালে এটি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। লেখেন এটি 81 কিলোমিটার দীর্ঘ, 81, এটি 81 কিলোমিটার দীর্ঘ, 91 মিটার প্রস্থ, 91 মিটার। এটি 81 কিলোমিটার দীর্ঘ এবং 91 মিটার প্রস্থ। বুঝতে পেরেছেন? 81 কিলোমিটার হচ্ছে দীর্ঘ আর 91 মিটার প্রস্থ।
14 মিটার গভীরতা। লেখেন এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল। সাথী আক্তার 81 না 82? 82 লেখেন, হ্যাঁ 82 হবে। 82, ঠিক আছে 82, না না ঠিক আছে 81 পয়েন্ট সামথিং আর কি, আপনি 82 লিখতে পারেন, মানে 81 পয়েন্ট, এখানে ফ্র্যাকশন আছে, আপনি লিখতে পারেন 82, সমস্যা নেই। ওকে, তাহলে লেখেন এটি পৃথিবীর গভীরতম খাল, লিখছেন? তাহলে এটা কি করছে দেখেন, প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করছে। এই যে এখান দিয়ে সংযুক্ত করে দিল না, এই খালটা এখান দিয়ে খননের কারণে কি হলো, এখান দিয়ে এখানে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেল। তাহলে দেখেন এটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। আর একটা ঘটনা ঘটাইছে, আপনার কাছে মানচিত্র থাকলে দেখেন, এটি উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। এটি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। দুই আমেরিকাকে কি করছে, পৃথক করছে। এটা অনেকবার পরীক্ষায় আসছে, আরো অনেকবার পরীক্ষায় আসতে পারে। আপনি 2-4-5টা পরীক্ষা দিলে একটা পরীক্ষায় কমন পাবেন। শুধু মনে রাখবেন প্রশ্নটা যেভাবেই দেখ না কেন, আপনি বেসিকটা যদি বোঝেন যে দুইটা মহাসাগরকে সংযুক্ত করেছে, কি কি করেছে, দুইটা মহাসাগরকে সংযুক্ত করেছে, প্রশান্ত আর আটলান্টিক, আর দুইটা মহাদেশকে পৃথক করেছে, কি কি, উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকা। এখন ঘুরায় ফিরায় প্রশ্ন যেমনে আসুক, আপনি যদি বেসিক জানেন আপনি আনসার করতে পারবেন। বললো প্রশান্ত মহাসাগর কোন দুইটি মহাসাগরকে সংযুক্ত করেছে, আবার বলল সরি পানামা খাল কোন দুইটি মহাসাগরকে সংযুক্ত করেছে, আবার বলল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে কোন খাল। বিভিন্নভাবে ঘুরায় ফিরে আসতে পারে, আপনি বেসিক জানলে প্রবলেম নেই। লেখেন খালটি 1999 সালে, খালটি 1999 সালে যুক্তরাষ্ট্র পানামার নিকট হস্তান্তর করে। খালটি 1999 সালে যুক্তরাষ্ট্র পানামার নিকট হস্তান্তর করে। পানামার নিকট হস্তান্তর করে। এই হচ্ছে পানামা খাল সম্পর্কে তথ্য। গ্র্যান্ড খাল,
গ্র্যান্ড খাল। পানামা স্বাধীনতা পায় 1903 সালে, দীপন দত্ত বলেছি। দেখেন এই যে লাল যে ইয়েটা দেখছেন, এটাই হলো গ্র্যান্ড খাল। এখানে বেইজিং, এখানে হংসু, এর মাঝখানে, বেইজিং আর হংসুর মাঝখানে, তার মানে ইতিমধ্যে বুঝতে পারছে এটা চায়নার খাল। কাদের খাল? চায়নার খাল। এটা পৃথিবীর প্রাচীনতম খাল। এটি পৃথিবীর প্রাচীনতম খাল। খালটির দৈর্ঘ্য 1770 কিলোমিটার। এটি বেইজিং এবং হংজু গ্র্যান্ড খাল নামে পরিচিত। চীনের বেইজিং এবং হ্যাংচাং এর মধ্যবর্তী স্থানে খালটি অবস্থিত। বেইজিং এবং হ্যাংচাং এর মধ্যবর্তী স্থানে খালটি অবস্থিত। এখন অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, স্যার তাইলে সুয়েজ খাল বৃহত্তম কেন? ওটা তো 164 কিলোমিটার, আর এটা তো 1770 কিলোমিটার। হ্যাঁ, এই খালটা আসলে কৃত্রিম। এটা কিভাবে হয়েছে? প্রাকৃতিক ভাবে হয়েছে, যদিও প্রাকৃতিকটাকে আমরা খাল বলছি না, কিন্তু এটাকে বলা হচ্ছে। প্রাকৃতিক দিক দিয়ে এটা পৃথিবীর বৃহত্তম খাল, দীর্ঘতম খাল। এটি বেইজিং এবং হাংজু গ্র্যান্ড খাল নামে পরিচিত। এর আরেক নাম বেইজিং এবং হাংজু গ্র্যান্ড খাল। বেইজিং এবং হ্যাংসাং এর মধ্যবর্তী স্থানে খালটি অবস্থিত। আপনাদের সাথে সরাসরি এখন কথা হবে, আনমিউট করে দেওয়া হচ্ছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আজকে ক্লাসটি ছোট ক্লাস, এটা আমরা আসলে প্রথম দিকে 1 ঘন্টা করে ক্লাস নিতাম, তো তখনকার স্লাইড করা ছিল, এই কারণেই। কি লিখছেন? প্রাকৃতিক দিক থেকে এটা পৃথিবীর বৃহত্তম খাল, গ্র্যান্ড খাল। সুয়েজ খাল প্রাকৃতিক না, কৃত্রিম দিক দিয়ে বৃহত্তম খাল সুয়েজ খাল। হ্যাঁ, আলামিন সাহেব, ইয়েস। কারো প্রশ্ন থাকলে করতে পারেন। নার্গিস পারভিন, আপনাকেও ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, অনেক ভালো লাগলো ক্লাস। এনএম ফাহিম, থ্যাংক ইউ স্যার ফর ক্লোজিং দ্য ক্যানাল। ডাজ দ্য শিপ পে ট্যাক্স? অফকোর্স, হোয়াই নট? যার নিয়ন্ত্রণে তাকে অবশ্যই পে করতে হবে। প্রিয়াঙ্কা মন্ডল, থ্যাংকস স্যার, ওয়েলকাম। সোমায়া, থ্যাংক ইউ, ওয়েলকাম।
অবশ্যই ক্রস করতে হলে পে করতে হবে। স্যার বাল্টিক সাগরটা একটু বলেন প্লিজ। বাল্টিক সাগরটা ইউরোপে অবস্থিত, এটা ক্ষুদ্রতম একটি সাগর। আমরা অঞ্চল পড়ানোর সময় বাল্টিক অঞ্চলে আবার যাব, সেখানে আরো আলোচনা করব আপনাদের সাথে। এবং হচ্ছে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক শিক্ষার্থী নিজে আনমিউট করার সমস্যা। ওকে, আমরা হচ্ছে এই বাল্টিক সাগরটা আমরা আবার আলোচনায় আসব, নো প্রবলেম। প্রণালী পড়ানোর সময় আবার এখানে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে করেন অথবা সরাসরি কল করতে পারেন। প্রত্যেকেই আনমিউট করার সুযোগ পাবেন। পারস্য উপসাগর একটু লিখে রাখেন সবাই, পারস্য উপসাগরটা একটু লিখে রাখেন, একটু লিখে রাখেন। উপসাগরের ওইখানে পারস্য উপসাগর লিখে রাখেন, এটা পড়াবো যদিও ভবিষ্যতে। লিখে রাখেন পারস্য উপসাগর ওমান উপসাগরে মিলিত হয়েছে। পারস্য উপসাগর ওমান উপসাগরে মিলিত হয়েছে। এটা এ পর্যন্ত থাক, আর কিছু পড়াবো না। পারস্য উপসাগর আমাদের আলোচনায় আসবে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় আসবে পারস্য উপসাগর, কারণ এটা একটা হট স্পট বিশ্ব রাজনীতির জন্য। আমরা এটা আলোচনায় আনবো, কারণ হচ্ছে দীর্ঘদিন যাবত এই পারস্য যে সংক্রান্ত সমস্যা রয়েছে সেটি আপনাদের সাথে, অর্থাৎ গাল প্রবলেম যেগুলো রয়েছে আমরা আলোচনা করব। কে যেন কিছু বলতে চাচ্ছেন প্লিজ। এনি কোশ্চেন? হ্যাঁ, হ্যালো স্যার নমস্কার। নমস্কার। খুলনা থেকে হৈমন্তী বলছিলাম। স্যার আমার আজ শুরুতে একটু যোগ করতে আমার সময় দেরি হয়ে গেছে। প্রশান্ত মহাসাগরের আগে কতটুকু আলোচনা হয়েছিল? প্রশান্ত মহাসাগরের আগে কোনো আলোচনা হয় নাই, শুধু আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই আলোচনাটা দেখিয়েছি, আর কিছু ছিল না। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। রবীন্দ্রনাথের হৈমন্তী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলছি। জি আমি মাহফুজুর রহমান ভোলাচর ফ্যাশন থেকে বলছি। এই পানামা খালের আলোচনার সময়, জি পানামা খালের আলোচনার সময় আমার কানেকশন চলে গিয়েছিল, মিলিত হয়েছে, এটা নিয়ে কালকে গবেষণা করা হবে। তো পানামা খালের আলোচনাটা আমি পুরোপুরি পাইনি, একটু রিপিট করলে ভালো হতো। লং আলোচনা এখন আবার এগুলো দেওয়া হবে আপনাদের। হ্যাঁ, এগুলো পিডিএফ দেওয়া হবে না, আপনারা পাবেন। অনেকগুলো পাইছি, যেমন 1914 সালে এটি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপরে আবার শেষে যেটুকু পাইছি যে এটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে, এর মাঝখানে কোনো কিছু থাকলে আমি পাই। দেখেন, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। হ্যাঁ, ওইটা পাইছি স্যার। 1914 সালে। হ্যাঁ, দেখেন 1999 সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি হস্তান্তর করে। 1999 সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি হস্তান্তর করে। জি স্যার। আর কিছু নাই, আর কিছু নাই স্যার। পানামা খালের দৈর্ঘ্য প্রস্তুতি দিয়েছেন? 80 কিলোমিটার দৈর্ঘ্য, 91 মিটার প্রস্থ। 80 কিলোমিটার। 82 কিলোমিটার লেন্থ and 91 meter wide, 14 meter deep. দক্ষিণ চীন সাগর, দক্ষিণ মহাসাগর, আবার দক্ষিণ চীন সাগর আমরা বলেছি যে বৃহত্তম সাগর পৃথিবীর,
বা দীর্ঘতম ওই জায়গাটা সাগর ভালো পৃথিবীর, হচ্ছে। এটি বলেছি। নরম 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 গরম গরম নরম নরম জিলাপি খাই খাই টাই টাই। এই যে অনলাইনে অভ্যস্ত তো না সবাই, প্রবলেম এই কারণে। এই মিউট করে নেন, জিলাপি পরে খান, মিউট করে জিলাপি খান। পানামা খাল গভীরতা, স্যার পানামা খালের গভীরতা 14 মিটার। আজকে সংক্ষিপ্ত ক্লাস হলেও এই ক্লাসের উপরে ভিত্তি করে আগামী দিনে আপনারা দাঁড়াবেন। আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল, বেসিক ছিল। আমরা আগামী ক্লাসে নদী থেকে শুরু করব। সেখানে অ্যামাজন থেকে শুরু করে আপনার যে নীলনদ, যেগুলো গুরুত্বপূর্ণ নদী রয়েছে সেগুলি পড়াবো, পাশাপাশি জলপ্রপাত থাকবে, তারপরে অন্যান্য যে ইয়েগুলো রয়েছে সেগুলি আপনাদেরকে দেখাবো, পড়াবো, এবং আশা করি উপভোগ করতে পারবেন ক্লাসটি। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর কারো প্রশ্ন নাই এটা ভেবেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ বিদায়।